অরাজকতার ছবি। কি ছবি? জেল ভেঙে শয়ে শয়ে বন্দি পালিয়ে যাচ্ছে। দেশে যখন আইন কানুন থাকে না, আইন কানুন যখন সর্বনেশে হয়ে যায়, তখন বোধহয় এই ছবিটাই ঘটে। যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের লক্ষ্য কি ছিল? কোটা বিরোধী। সুপ্রিম কোর্টের রায়ে তাদের আন্দোলনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হয়। কিন্তু তারপর আমরা দেখেছি একের পর এক জেল থেকে যারা জেএনবি, যারা জঙ্গি, যারা সন্ত্রাসবাদী, যারা খুনি, যারা চোর, যারা ডাকাত, তারা বেরিয়ে যাচ্ছে। অথচ আমরা আশ্চর্যভাবে একটা খবর সামনে এসেছে সূত্র মারফত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি দেশে আমাদের ভারতবর্ষে এসে তিনি যখন আশ্রয় নিয়েছেন, তাকে গ্রেপ্তার করে তুলে দিতে হবে বাংলাদেশের হাতে, এমনটাই বলছে সুপ্রিম কোর্টে যারা অ্যাসোসিয়েশন রয়েছেন আইনজীবীদের, তারা বলছে। কিন্তু এই ছবিগুলো দেখার পর গোটা দেশ, গোটা রাজ্য, এমনকি ভারতের প্রতিটা মানুষ হয়তো প্রশ্ন করবে যে এই বাংলাদেশে আর কতদিন এই অরাজকতাটা চলবে। এই প্রশ্ন যখন আমার তোমার মনে এসছে, ঠিক একই রকমভাবে বাংলাদেশের মানুষজনের মনেও কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের যে পরিস্থিতিগুলোর দিকে আমরা নজর রেখেছিলাম লাগাতার শুনতো, প্রথমের দিকে হয়তো একটা আন্দোলন ছিল, কিন্তু পরবর্তী সময়ে যে হামলা, যে নৃশংসতার ছবি আমরা দেখেছি, যে মর্মান্তিক ছবিগুলো আমাদের নজরে এসছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সমস্ত ছবি, হয়তো এই টেলিভিশনের পর্দায় তুলে ধরা সম্ভব হয়নি। কিন্তু যারা এই মুহূর্তে মোবাইলটা নিয়ে অন্তত পক্ষে সার্ফিং করছেন, তারাও হয়তো স্ক্রল করতে করতে সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন, কি ভয়ঙ্কর ছবিগুলো ধরা পড়ছে। আর এরই মধ্যে খবর আসছে একটার পর একটা সংশোধনাগার ভেঙে সেখান থেকে পালিয়ে যাচ্ছে অপরাধীরা, যার মধ্যে অসংখ্য জঙ্গিরা রয়েছে, যাদের জঙ্গি মনস্কতা রয়েছে, জঙ্গি কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত। এবং এটা শুধুমাত্র একটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যে আশঙ্কার, ভয়ের, তা নয়। একই সঙ্গে জঙ্গিরা কোনো নির্দিষ্ট দেশের হতে পারে না, জঙ্গিদের মাতৃভূমি বলে নির্দিষ্ট কোনো জায়গা হতে পারে না। তাদের একটাই কাজ, সেটা হচ্ছে নাশকতা, 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 সন্ত্রাস। আর সেই সন্ত্রাসমূলক কাজকর্ম করবার জন্য শুধুমাত্র নিজের দেশের ক্ষতি নয়, অন্য দেশের ক্ষতিটাও তারা করে থাকে। আর এই মুহূর্তে অসংখ্য জেলবন্দি যারা রয়েছে, শুধু জঙ্গি না, অপরাধমূলক কাজের সঙ্গে যারা যুক্ত, হয়তো খুনখামারি করে তারা গিয়েছে জেলে, হয়তো রাহাজানি, লুটপাট, এমনকি নারী নির্যাতন, ধর্ষণের পর্যন্ত অভিযোগ রয়েছে, তারা এই মুহূর্তে জেলে। তারা এরকমভাবে কিলবিল করে বেরিয়ে আসছে। আর এটাই হয়তো কোথাও গিয়ে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী অন্যান্য দেশ, এমনকি গোটা বিশ্বের কাছে একটা বড় ভয়ের জায়গা তৈরি করছে। এই নিয়েই আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো, কিন্তু তার আগে শুনতো একটা বিশেষ প্রতিবেদন আমরা তুলে ধরি। একদমই বিশেষ রিপোর্ট দেখবো এবং আপনাদের দেখাবো যে জেল থেকে যখন অপরাধীরা বেরিয়ে আসে, তখন সাধারণ মানুষরা কোথায় বেরিয়ে আসে। বাড়ি থেকে বেরিয়ে তারা ভারত বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে রয়েছে এ দেশে আসার জন্য। দেখুন, হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। ভাঙচুর, হানাহানি, লুটপাট এখনো থামছে না। প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের। বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের বাসিন্দারা জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ির ধরধরাপাড়া দিয়ে ভারতের নিরাপদ আশ্রয়ে আসার চেষ্টা করে। যদিও 0 পয়েন্টে বিএসএফ তাদের আটকে দেয়। বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে আসে, ওদিকে নাকি খেচাল টেচাল হয়েছে, শুনতেছি আমরা, খবর টবর দেখতেছি। তো আইসে বর্ডারে আসছে, তো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকাই দিছে, ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে। ওরা সাহায্য চাচ্ছে, ওরা আসছে যে আমরা কিভাবে থাকবো, সুরক্ষা একটা দেখ, না হলে আমাদের কি করব, আমরা এখানে থাকবো। ওরা এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আসছে, মানে অনেক দূরকার লোক আসছে এখানে। কিন্তু বলা যাবে না যে সাধারণ বর্ডারের লোক নয়, এটা কিন্তু প্রায় 40-50 কিলোমিটার দূরের লোক আসছে আর কি। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সঙ্গে কথা বলেন বিএসএফ এর আধিকারিকরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কর্তব্যরত আধিকারিকরা। মঙ্গলবারের পর বুধবার একই রকম ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বেশ কিছু বাসিন্দারা ভারতে ঢোকার চেষ্টা করছেন। এভাবেই বিস্তীর্ণ এলাকা হেঁটে, তারপর সাঁতরে নদী পেরিয়ে ভারতে আসার চেষ্টা করছেন বাংলাদেশিরা। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা।
বাংলাদেশের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, আর সত্যি কি মর্মান্তিক ছবি ধরা পড়ছে। দেখো, চোখে হয়তো জল আসছে, বাঁধও মানছে না। যারা এই মুহূর্তে সেখানে সংখ্যালঘুরা রয়েছেন তারা যেমনটা অভিযোগ করছেন সেখান থেকে পালিয়ে আসবার চেষ্টা করছেন। আর যাই হোক না কেন, অন্ততপক্ষে প্রাণটুকুনি হাতে নিয়ে তারা সেখান থেকে সর্বস্ব খুইয়ে সেখান থেকে পালিয়ে আসবার চেষ্টা করছেন, যে অন্ততপক্ষে প্রাণে তো বাঁচি, প্রাণে তো বাঁচুক আমার পরিবারের সদস্যরা। তারা যাই হোক, এই হচ্ছে বাংলাদেশের ছবি, আর এই নিয়ে আমরা আলোচনা করছি যে এটা কতটা আশঙ্কার, কতটা ভয়, এবং সত্যি যে পরিবর্তনটা বাংলাদেশে হলো সেটা কতটা কার্যকরী শুধু নয়, একই সঙ্গে এই বাংলাদেশের আর্থসামাজিক পরিবেশ এমনকি সেখানকার সাধারণ মানুষের জন্য কতটা ভালো হলো। আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝবার চেষ্টা করবো। যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর সতর্পা রয়েছেন, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দমবাবু, আপনাকেও স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষ হয়ে বক্তব্য রাখবেন। ইন্দ্রজিৎ, তোমাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, প্রাক্তন এনএসজি কর্তা। আপনাকেও স্বাগত জানাই দীপাঞ্জন দা, এবং আপনাকে দিয়ে আমি শুরু করি সকালটা। দীপাঞ্জন দা, কি মনে হয় এই 1 কোটি মানুষ বা তার থেকে বেশি মানুষ তারা যারা আসতে চাইছেন ভারতে, এই মুহূর্তে তারা ভারতে আসলে কি পরিস্থিতি হতে পারে, এবং এই বিষয়টাকে কাজে লাগিয়ে ভারতেও অনুপ্রবেশের আকারে কোনো জঙ্গি ঢুকে যাবে না, কোনো সন্ত্রাসবাদী ঢুকে যাবে না, কারণ জেল থেকে যেভাবে তারা বেরিয়ে আসছে, জেল থেকে যেভাবে তাদের মুক্তি দেওয়া হচ্ছে, কি বলবেন, কি পরিস্থিতি হতে পারে? আমরা সবাই কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছি। শেষ অংশটা আমি ওটা দিয়ে শুরু করছি। এরকম ভাবে জেল ভেঙে বন্দি মানে বেসিক্যালি এরা সন্ত্রাসবাদী মৌলবাদী লোকজন, যাদের শেখ হাসিনা বা যাদের সরকার ওই সময় আওয়ামী লীগ সরকার যাদের অ্যারেস্ট করেছিল বা জেলে পাঠিয়েছিল। দেখো, এই যে সো কল্ড বাংলার বসন্ত বলে যে কিছু লোকজন লাফালাফি করছে, এটাকে আমি শুরু থেকে বলে এসেছিলাম যে এটা তালিবানের পুনরুত্থান, তালিবানের বঙ্গ সংস্করণ। এবং এর পরপর যদি তুমি দেখো, আমি খুব ফাস্ট বলছি, যে মানুষকে হত্যা করে তারপর তাদের ল্যাম্পপোস্ট থেকে লটকিয়ে দেওয়া, ঝুলিয়ে দেওয়া, মূর্তি ভেঙে দেওয়া, এই প্রেসিডেন্ট বা এই গণভবন বা সুধা ভবনে যে ভাঙচুর, যেরকম লুটপাট, এগুলো তুমি প্রত্যেক কটা জিনিস কিন্তু তুমি আফগানিস্তানে দেখেছো তালিবানদের। একটাই জিনিস এখনো বাকি রয়েছে এবং আমার আশঙ্কা সেটাও বোধহয় খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশে দেখতে পাবো, সেটা হচ্ছে শিরশ্ছেদ বা বিহেডেড করার ব্যাপার। এবার এই যে জেল ভেঙে বন্দীদের মুক্তি করা, এটাও আমরা তালিবানের পুনরুত্থানের সময় দেখেছি। তো সেম জিনিস আবার এটা কিন্তু বাংলাদেশে হচ্ছে। এবার প্রথম প্রশ্ন যেটা, যে এই যে একটা শরণার্থীদের যদি ঢল আসে তার কি রিপারকেশন বা ইম্প্যাক্ট হতে পারে আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে। দেখো, এই যদি যেটা শুনছি এটা অত্যন্ত ভয়াবহ। যদি 1 কোটি বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ, 95% সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু জনগোষ্ঠীর মানুষ, এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক পরিস্থিতিটাকে একদম সাংঘাতিকভাবে গড়িয়ে, কারণ যা এমনিতেই পশ্চিমবঙ্গের যা এখন অর্থনৈতিক অবস্থা এমনিতে তলানিতে চলে গেছে, সেখানে যদি হঠাৎ করে 1 কোটি মানুষ, আমি ধরে নিলাম তার মধ্যে আসাম ত্রিপুরাতে হয়তো 10-12 লাখ মানুষ গেল, কিন্তু যেটা আমরা দেখেছি যে অধিকাংশই কিন্তু পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করবে, যদি সেটা তো ভারত সরকারের সিদ্ধান্ত, যদি পশ্চিমবঙ্গে ঢোকে শরণার্থীদের যদি অ্যালাউ করা হয়, কারণ পশ্চিমবঙ্গ থ্রু দিয়ে তারা রুটি রোজগারের জন্য সারা ভারতে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আর আর্থসামাজিক পরিস্থিতি যেটা, সেটা ছাড়াও আমার যেটা, সেটা নিয়ে সমাজবিজ্ঞানীরা বলতে পারবেন আরো ভালো, অর্থনীতিবিদরা আরো ভালো বলতে পারবেন। আমার যেটা কনসার্ন সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। বেশ দীপাঞ্জন দা, এই জায়গা থেকে আবারও আপনার কাছে আসবো। নিশ্চয়ই আমরা সবাই প্রত্যেকেই বুঝতে পারছি সচেতন নাগরিক হিসাবে যে আমাদের এই মুহূর্তে কি আশঙ্কা হওয়া উচিত এবং কি আশঙ্কা হচ্ছে। এই জায়গা থেকে আমি ইন্দ্রজিতের কাছে একটু যাওয়ার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, তুমিও বাংলার মানুষ, তুমি একজন যুবক, তুমিও চাও কর্মসংস্থান ঠিক হোক, তুমিও চাও স্বাভাবিকভাবে থাকতে, কিন্তু এই পরিস্থিতি বাংলাদেশের, সেখানকার জেল ভেঙে সন্ত্রাসবাদীরা বেরিয়ে আসছে, জঙ্গিরা বেরিয়ে আসছে, অপরাধীরা বেরিয়ে আসছে, কি মনে হয় এর প্রভাব পড়তে পারে বাংলায়? না, প্রভাব তো পড়তেই পারে। শুন তো, আমি একটু অন্যভাবে শুরু করব। আমার বাবার বয়স 80, আমার মায়ের বয়স 70। তারা দুজনেই বাংলাদেশে জন্মেছে। আমার বাবা এই রকম একটি শরণার্থী হয়ে এই ভারতবর্ষে এসেছে। এক কাপড়, আমি এক কাপড়
আমি আজকে আসার আগে আমি আমার বাবার সাথে কথা বলে এসেছি। আমার বাবা বলেছিলেন যে খাট বিছানায় শুতাম, আমাদের বেশ ভালোই পরিস্থিতি ছিল। এক রাতের মধ্যে পুরো সব কিছুকে ছেড়ে দিয়ে আমাদের আসতে হয়েছে এবং আমাদের ঠিকানা কোথায় ছিল? শিয়ালদা স্টেশন। এবং শিয়ালদা স্টেশনে পিঠে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে শরণার্থী। তারপরে আমরা খাবার পেতাম। লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর মানুষের লাইন, খাবার সবাই পাবে সেটাও ঠিক ছিল না। আমার তখন আশঙ্কা হলো যে আগামী দিনগুলোতে কি অবস্থা হতে যায় যদি সেই রকম পরিস্থিতি হয়। জানি না সেই সময়ের জনসংখ্যা, সেই সময়ের পরিস্থিতি, মানে সেই কথাগুলো শুনলে শিহরিত হয়ে উঠছি। এবং আমার বাবা তার দেশকে মা বলে, তার মাতৃভূমি, জন্মভূমি, আর সে আজ সেইখানে আজকে বিপদে। তাকে কিন্তু যেতে গেলে একটা পাসপোর্ট চাই, তাকে ভিসা চাই, কাটা তার চাই, যেতে পারে না, তার সামনে দাঁড়াতে পারে না। আসলে এই ভয়াবহতা হয়তো আমরা এখানে দাঁড়িয়ে অনেক রকম করে কথা বলতে পারবো, আমরা স্টুডিওতে দাঁড়িয়ে আলোচনা করতে পারবো, কিন্তু বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানকার মানুষগুলো কিন্তু হয়তো সেই রিয়েলাইজ করছে। কারণ কালকেও বিভিন্ন বর্ডারে, আপনাদের চ্যানেলেই আমি দেখে নিয়েছি যে জলপাইগুড়ির মানিকগঞ্জে প্রায় 1200 মানুষ দাঁড়িয়ে রয়েছে সীমান্তবর্তী এবং জায়গায়। সব থেকে ইন্দ্রজিৎ খুব ইন্টারেস্টিং জিনিস, তাদের যে আলোচনা ভিডিওর মধ্যে আমরা যে শব্দগুলো শুনতে পাচ্ছি, কথাগুলো শুনতে পাচ্ছি, হয়তো আমরা টেলিভিশনে সেই কথাগুলো বলতে পারবো না। কতটা আর্তনাদ, কতটা যন্ত্রণা, একদম। কতটা কষ্টের। মানে আমরা 71 দেখিনি, আমরা তার আগের পরিস্থিতি দেখিনি, আমরা দেশভাগ দেখিনি, কিন্তু এই মুহূর্তে 2024-এ আমরা যেটা দেখছি আমাদের কান ধরে শিখিয়ে দিচ্ছে যে আমাদের কোন জায়গাটা আগলে রাখতে হয়, কোন জায়গাটা সব থেকে নিজের কাছে রাখতে হয়, না হলে কিন্তু সব শেষ। একদম। এবং আরেকটা কথা বলে রাখি, আমার পিসি, নিজের পিসি এখনো বাংলাদেশে থাকে, আমার মাসি এখনো বাংলাদেশে থাকে। বাবা 3-4 দিন ধরে, 5 দিন ধরে ইন্টারনেট বন্ধ ছিল, যোগাযোগ করতে পারিনি। গতকাল ভিডিও কলে দেখে মানে দুজনেই কাঁদছে এবং তারা বলছে যে আমি জানি না যে আমরা, মানে তারা একটু গ্রামের দিকেই থাকে, আমার দিদিরা থাকে হচ্ছে ঢাকায়, তাদের অতটা প্রভাব পড়েনি, মানে যেভাবে আক্রমণ যেটা বলছেন, কিন্তু যে গ্রামের দিকে বলছে কাঁদছে, বলছে আমি নিজে জানি না যে আমার পরিস্থিতি কি হতে পারে। মানে এগুলো কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা নয় বা কোনো কিছু নয়, একেবারে ব্যক্তিগত একেবারে অনুভূতির কথা আমি তুলে ধরছি। সন্তু যে জায়গাগুলোকে তুলে ধরা হচ্ছে, তারা বলছে আমি কি করব, আমার বাড়ি ঘর এগুলোকে আমি সেই 70 সালের মতো 71 সালের মতো অবস্থা হবে, আমি কিছু বলতে পারছি না। মানে এরকম তাদের কথোপকথন, মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে সত্যি একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সন্তু, যেটা আগামী ভবিষ্যতে কি হবে আমার মনে হয় সবাই মিলে ভগবানের কাছেই প্রার্থনা করা উচিত যাতে এইরকম পরিস্থিতি না হয়, যাতে সত্যি শান্ত হয়ে উঠুক। যে যখন মানে যা পরিস্থিতি, যা দরকার হয়, আমার মনে হয় নাগরিক হিসেবে সবাই মিলে সচেতন মানুষ হিসেবে করা উচিত। এটাই হয়তো ভগবানের। একদমই তাই। এটা যেমন আলোচনা উঠে আসছে, আমি একটু অরিন্দম বাবুর কাছ থেকে এটা জানবার চেষ্টা করবো। এই যে আন্দোলন দিয়ে শুরু হলো, আন্দোলন বলুন, বিপ্লব বলুন, প্রতিবাদ বলুন, কিন্তু কোথাও গিয়ে এইরকম হিংসাত্মক ছবি সেটা নজরে আসছে। এর নেপথ্যে কি কারণ, কেন, কি জন্য, তা নিয়ে বহুবার আমরা আলোচনা করেছি এই স্টুডিও থেকে, বিভিন্ন সময় আলোচনা হয়েছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার এফেক্ট পার্শ্ববর্তী যেই সকল রাষ্ট্রগুলো রয়েছে তার উপরে তো নিঃসন্দেহে পড়তে চলেছে। তাহলে সেটা প্রতিহত করা কিভাবে সম্ভব? দেখুন, প্রথম কথা হচ্ছে যে নির্মম সত্যকে লুকিয়ে কোনো দেশকে অভিশাপ মুক্ত করা যায় না, প্রথম এক কথা। আর সেকেন্ড হচ্ছে সৃষ্টি ও ধ্বংস যেমন একসাথে হয় না। আরেকটা লাস্ট বলছি, যা ঘটনা আমরা একের পর এক দেখছি, পশুরা কিন্তু জঙ্গলেই মানায়, রাজপথে নয়, সভ্য জগতে নয়। ইতিহাস বলে সত্যের জয় হয়। কেন আজকে এই কথা বলছি? আপনারা দেখবেন 1971-এ যে স্লোগানটা হয়েছিল সেটা বলছে জয় বাংলা। আর এবার যে স্লোগানটা হচ্ছে সেই স্লোগানটা হচ্ছে গিয়ে, আপনারা দেখুন যে বলেছে সেটা আমি আর বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের আশ্চর্য লাগছে এই কথাটা দেখে। আমরা অবাক হলাম যে আপনারা যদি একটু খোঁজ দেন যে মার্কিনের থেকে যে একজন রাষ্ট্রকে কোনো একজন যে এসেছিল 5 তারিখ, আপনার ধারাবাহিকটা দেখুন কীভাবে আমেরিকা অ্যান্ড পাকিস্তান কিছুটা দূর থেকে চায়নার একটা দিস ইজ নাথিং বাট দ্য গ্রেট অর্গানাইজড কনস্পিরেসি। সেই কনস্পিরেসিটা কি? সেটা হচ্ছে কি, মার্টিন দ্বীপটা নেওয়ার কথা ছিল, সেটা যখন রিফিউজ করেছে তারপরে কিন্তু সিনারিটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যে আলোচনাটা করছে, যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে তার জন্য হচ্ছে যারা দায়ী তারা আপনারা জানেন, আমরাও জানেন। কিন্তু ইন্ডিয়াকে যে আপনারা যে কথাটা বলছেন যে আমরা শঙ্কিত, অত সহজে হবে না, কারণ ইন্ডিয়া কিন্তু সেই জায়গাটা এখন নেই। সম্প্রতি গত মাসে যে রাশিয়ার কাছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, দেখুন কত সুন্দর একটা ইন্টেলিজেন্স কালেক্ট করেছিল যে আমেরিকা যখন কনস্পিরেসি করছে এবং মার্টিন ল্যান্ডে যখন একটা দ্বীপ তৈরি করছে, সেটা হচ্ছে জাগাম, সেখানে একটা দ্বীপ তৈরি করতে চেয়েছিল, রিফিউজ করেছিলেন হচ্ছে মিসেস হাসিনা, যে আমার এখানে উপনিবেশকে আমরা করতে দেবো না।
কিন্তু আমি এখন আপনাদের বলছি নিশ্চয়ই একটা তো প্রেশার আছে। আপনি জানেন যে বিএসএফ এর থেকে সমস্ত শুরু করে এবং সমগ্র ভারতবাসী এবং পশ্চিমবঙ্গ থেকেও যে আজকে বার্তা দিয়েছে, আমরা কিন্তু এটা নিশ্চয়ই জয়ী হব। কিন্তু আমাদের ভারতবাসী এবং পশ্চিমবঙ্গের অধিবাসীকে কিন্তু আজকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে, এবং যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু উই শুড গেট টু ফিল দ্য কনসিকুয়েন্সেস। কিন্তু আমার মনে হচ্ছে আপনারা যে কথাগুলো বলছেন, অনেকে যে কথা বলছে ভয়ঙ্কর পরিস্থিতি, ইন্ডিয়া কিন্তু এখন সেই পরিস্থিতিতে নেই, এবং আমরা অবশ্যই ওভারকাম করব পরবর্তীকালে। আপনাকে বেশ, শতরূপাদি কি মনে হয় সত্যি আমাদের হয়তো এতটা আশঙ্কা করার কোনো জায়গা নেই, কিন্তু এই কতগুলো ছবি আমাদের আশঙ্কা করার জায়গা তৈরি করে দিচ্ছে। আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি খুঁটি দাঁড়িয়ে আছে, কাঁটাতার নেই। অনেক জায়গায় এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি কয়েকশো কিলোমিটার, তথ্য আমি দিয়ে বলছি না, প্রায় 9000 বা এই কাছাকাছি কয়েকশো কিলোমিটার, কিন্তু জায়গায় কোনো কাঁটাতার নেই। আজকে ভীষণ সঙ্গীন পরিস্থিতিতে আমরা আছি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবং দুজন আমার দুপাশে একই কথা বললো, কিন্তু পার্সপেক্টিভটা আলাদা। আমি একটু দুজনের কথা বলে তারপরে আমি ভারতবর্ষের কথায় আসছি, কারণ এখানে আমার ব্যক্তিগত কথা বলার কিছু নেই। আমি যেহেতু বিজেপি স্পোক্স পারসন, আমি ভারত সরকারের কথাই বলবো। ইন্দ্রজিৎ যে ভীষণ ব্যথার কথাটা বলল, সত্যি সত্যি যারা ওপার বাংলা থেকে আসে তারা মানে জননী জন্মভূমি ছেড়ে তার কাছে ক্ষমা চেয়ে আসে, সব কিছু ছেড়ে। আজকে আবার হয়েছে, রাহুল যে মিউজিশিয়ান, এক কাপড়ে এদের চলে আসতে হয়েছে। এবং ওই যে বললো না যে স্ট্যাম্পটা, শরণার্থী স্ট্যাম্পটা আজ এত বছরে মোদী সরকারের দরুন লাগলো যে মানে এনারাই এই ফিলিংটা বুঝতে পারলেন, ওদের ব্যথাটা বুঝতে পেরে সিএএ আমরা লাগু করেছি এবং অ্যাপও আছে। সেইটা নিয়েও রাজ্য সরকারের এতদিন ধরে এত অপোজিশন। যাই হোক, আমি এই মুহূর্তের অপোজিশনের কথা নাই বা বললাম। অরিন্দমবাবু যেটা বললেন দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। মানে আমি অনেক কথা যেটা আমি বলতে পারবো না উনি বলে দিয়েছেন। বাংলাদেশের ইন্টারনাল ইস্যু নিয়ে আমার বলবার কথা নয়। আমি কয়েকটা ফ্যাকচুয়াল স্টেটমেন্টের কথায় আসি। এস জয়শঙ্কর 3 বার, মানে একবার যখন উনি একদম হাই লেভেল মিটিং করেছেন প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টারের সঙ্গে, তারপরে অল পার্টি মিটিংয়ে, এবং তারপরে পার্লামেন্টে উনি 4-5টা অনেকক্ষণ ধরে বলেছেন। আমি 4-5টা নির্যাস তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে বাংলাদেশ স্টিল ইভলভিং, মানে বাংলাদেশের স্থিতি, মানে উনি খুব পলিটিক্যাল ভাষায় বলেছেন বাংলাদেশের স্থিতি এখনও কোথায় শুরু হয়েছে, কোথায় যে সেটা যাবে, এই মুহূর্তে ভারতবর্ষের কঠোর দৃষ্টি দিয়ে দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেভ বিন আ ফ্রেন্ডলি নেশন। আমরা সবসময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে রাজি আছি যদি ওরা চায়। হাসিনা বেগমের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল এতদিন ধরে। বাংলাদেশ ওয়াজ আ ফ্রেন্ডলি নেশন, আমাদের রিলেশনশিপ অন্যরকম ছিল। এখন যারা ঢুকছেন তারা যদি একই অ্যাটিটিউড রাখেন, দ্যাট ইজ নো প্রবলেম। আমাদের বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট ফর আস। এস জয়শঙ্কর অলরেডি বলেছেন যে নট অনলি ইকোনমিক্যালি, কালচারালি আমাদের রেগুলার ট্রেড হয়। মানে তোমরা জানো, তোমরাও বোধহয় দেখেছো, পেট্রোপল শুধু নয়, এই যে তুমি বর্ডারের কথা বলছিলে, বাস যাতায়াত হয়, মাছ যাতায়াত হয়, সবজি আসে, মানে ডেইলি গুডস যাতায়াত করে। তো সেই জন্য যে বর্ডারটার কথা সন্তু বলছিল, আজকে 4000+ বর্ডার, 4000 কিলোমিটার প্লাস ভারতবর্ষের, মানে অল 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে। তার মধ্যে শুধু 2200 কিলোমিটার, মানে তুমি চিন্তা করো, অলমোস্ট হাফ দ্য বর্ডার শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে। সেই জন্য দ্যাট ইজ আ ম্যাটার অফ কনসার্ন। কেন কনসার্ন? যেটা অরিন্দমবাবু বলেছেন, দ্যাট আমাদের ভয়ের কিছু নেই, কিন্তু ভয় নেই বলে আমরা চিন্তিত থাকবো না সেটাও নয়। ভারতবর্ষ সমস্ত সময় নরেন্দ্র মোদীর আন্ডারে খুব ম্যাচিওর একটা ইন্টারন্যাশনাল পলিসি মেনটেন করেছে। এবং এই যে রাশিয়ার কথা উনি বললেন, আমি শুধু দুটো ছোট ঘটনা বলছি, আমি জানি আমার তো সময় শেষ হয়ে গেছে। একদম একটা ছোট বিরতি নেওয়ার সময় থাকবে যে যখন ইউক্রেন ওয়ার শুরু হলো তখন তোমরাই দেখিয়েছিলে অসংখ্য স্টুডেন্টস আটকে ছিল। আমরা ওই স্টুডেন্টসের সঙ্গে, মানে বিজেপির তরফ থেকে আমরা গেছিলাম দেখা করতে, জাস্ট সৌজন্যমূলক দেখা। একটা ছোট বাচ্চা ছেলে, 19-20 বছরের
ছেলে বাবা মার সঙ্গে দাঁড়িয়ে আছে, বাড়িতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। সে বলছে দিদি আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগের যে এত মর্যাদা, ও Yes. ছোট ছেলে, ও অত রাজনীতি জানে না, একদমই আজকে তাই। নরেন্দ্র মোদীর জন্য আমাদের ওই ট্রাই কালার কোথায় উঠে গেছে। বলছে দিদি ওই রকম শাড়ির যুদ্ধ চলছে, তোমরা গেছো, তোমাদের স্বর্ণালী ওখানে গেছে। একদমই তাই। আর তুমি এই বিশ্বাস জায়গা করো, থেকে আমার আরো- just এটা শেষ করতে দাও, দিস ইজ ভেরি ইমোশনাল। আরো- বলছে আমি শুধু ফ্ল্যাগটা দেখেছি, আমার নাম বলিনি, আমায় বলতে হয়নি যে আমি ভারতবাসী, আমার কোনো পেপার দেখাতে হয়নি। ওই একটা ফ্ল্যাগের মর্যাদা একদম। আজকে নরেন্দ্র মোদী যেখানে তুলে দিয়েছে, দ্যাট ইজ জাস্ট ওয়ান। একদমই তাই। এবং সেই পতাকার যে ক্ষমতা, আমরা জাতীয় পতাকার যে ক্ষমতা, সেটা আমরা দেখেছিলাম ইউক্রেন রাশিয়ার সতর্কবাদী যেটা বললেন, সত্যিই আমাদের আরো সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশকে আরো শক্তিশালী করতে হবে। এই জায়গা থেকে আমরা আলোচনায় আসবো, কিন্তু একই সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আমি আবারও ফিরে এসে দীপাঞ্জন দার কাছেই আমি যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে। কি বলবেন স্যার, এই ছবিগুলো আমি বারবার একটা বিষয় জানতে চাইছি, আমরা জানতে চাইছি যে এর পরের পরিস্থিতি কি হতে চলেছে। আপনার যে কর্মজীবনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কি মনে হয় এবার বাংলাদেশ কোন পথে যাবে? আমরা যেভাবে যে ছবিগুলো আমরা চালাচ্ছি, সেই ছবিতে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ এসে বর্ডারের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তারা অপেক্ষা করছেন কখন তারা এই ভারতে প্রবেশ করতে পারবেন, এই ভারতে থাকবেন। এবং সেই ভিডিওতে শোনাও যাচ্ছে যে যদি মরতে হয় তাহলে ভারতে গিয়েই মরবো, বাংলাদেশে এইভাবে আর মরতে পারছি না, এইভাবে আর বেঁচে থাকতে পারছি না। তো দেখো, বাংলাদেশের কি হবে সেটার থেকে বেশি আমার চিন্তা ভারতে তার অভিঘাত কি করবে। আমি শুনছিলাম যে এই বর্তমান সরকারের গত 15 বছরের বা 10 বছরের যে কূটনৈতিক সাফল্য বা বিদেশের মাটিতে আমাদের সম্মান, সব ভালো কথা, এগুলো শুনতে খুব ভালো লাগে। কিন্তু এটা আমাদের দেখতে হবে, মানে আই এম নট ভেরি কনসার্ন যে ভারতের সঙ্গে ফ্রান্সের বা জার্মানির এই মুহূর্তে সম্পর্ক কতটা ভালো। আমার বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্র। শ্রীলঙ্কা কিন্তু সাংঘাতিক ভারত বিরোধী হয়ে গিয়েছিল, এটা অভিনন্দনের যোগ্য যে শ্রীলঙ্কার পরিস্থিতিটাকে অনেকটা উন্নত করা গেছে। পাকিস্তানের কথা ছেড়েই দিলাম, আমাদের খুব প্রতিবেশী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ওয়াইজ নেপাল কিন্তু ভারত বিরোধী হয়ে গেছে এবং নেপালের মোটামুটি কন্ট্রোল চীন নিয়ে নিয়েছে। এখন এসে গেল বাংলাদেশ, বাংলাদেশও কিন্তু ভারত বিরোধী হয়ে গেছে। সে তার 101টা কারণ আছে, ওদের নিজস্ব লজিক আছে, হোয়াট এভার, আমি তার মধ্যে যাচ্ছি না, পরিসর এতটা নেই। আমার যেটা চিন্তা, যেটা আমি শুনছিলাম যে ভারতের ভয় পাওয়ার কারণ নেই, আমি কিন্তু ভারতের জন্য চিন্তিত। ভয়টা একটা আলাদা ব্যাপার, আমি চিন্তিত। কারণ এই যে শরণার্থীর দল যদি পশ্চিমবঙ্গে, আসাম, ত্রিপুরায় ঢোকে, আমাদের এই 3টো রাজ্যের অন্তত অর্থনৈতিক পুরো শৃঙ্খলা ব্যবস্থাটা খুবই সমস্যার মধ্যে পড়ে যায়। এবং যেটা বেশি কনসার্ন, এটাতে কোনো সন্দেহ নেই যে অনুপ্রবেশ যেরকমভাবে ঢুকেছে বিশেষ করে পশ্চিমবঙ্গে গত 10-12 বছর 15 বছর ধরে, এবং এটা আমরা জানি, আমরা খাগড়াগড় দেখেছি। ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গে বা আসামে ঢুকে এরা স্লিপার সেল হয়ে থাকে এবং সারা ভারতবর্ষেও তারা ছড়িয়ে পড়ে। ঠিক তাই। এই স্লিপার সেলদের কিন্তু এখন জেগে উঠবার সময়। তার জন্য আমাদের সাংঘাতিক সতর্ক থাকতে হবে ভারত সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে, এবং দলমত নির্বিশেষে এখন ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কাজ করতে হবে। মানে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার কথা এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। হিন্দু মুসলমান, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস করলে চলবে না, এখন রাষ্ট্রের সুরক্ষার প্রশ্ন। একদমই তাই। এখান থেকে উত্তর নিই শত্রুপাতির কাছ থেকে। দীপাঞ্জন বাবু একদম ঠিক বলেছেন। ইনফ্যাক্ট আমিও ওই কথাই এক্স্যাক্টলি ওই কথা বলেছিলাম যে ভয় নয়, আমরাও চিন্তিত, উই আর ভেরি কনসার্ন। এবং আরেকটা কথা যেটা উনি বললেন, সেটা জয়শঙ্করজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে স্লিপার সেলের কথা। উনি বলেছিলেন যে দ্যার ইজ আ জামাত কানেকশন, যেটা আমাদের ইন্টেলিজেন্স হ্যাজ অলরেডি ফাউন্ড অ্যান্ড ইনফর্মড স্টেট গভর্নমেন্ট। আমি আবারও এখানে আমি কোনো রকম পার্টির ঊর্ধ্বে উঠে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বলছি যে যেরকম দীপাঞ্জনবাবু বলেছেন, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি কনসার্নিং যে জামাত কানেকশনটা পশ্চিমবঙ্গের একদম ভেতরে ঢুকে গেছে। আমি আরেকটা কথা একটু বলছি, আমি দুদিন আগে আরেকটা শো অন অ্যানাদার চ্যানেল করছিলাম এবং সেখানে বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ ছিল যে এই আন্দোলনের সঙ্গে জড়িত, মানে স্টুডেন্ট একজন। সে আবার বলছে
যে মানে তার ভাষায়, তার যেরকম বাংলা ভাষায় ওরা কথা বলে, সে বলছে যে আমরা অত্যন্ত আনন্দিত যে ইন্ডিয়া স্টেট, মানে ওরা এই তফাৎটাই বুঝতে পারছে যে ভারতবর্ষ একটা রাষ্ট্র, কিন্তু ওরা মনে করছে ভারতবর্ষ ওদের বিরোধী। কিন্তু প্লিজ নোট, পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু ওদের সঙ্গে আছে, মানে ওদের বেশ কিছু ওরা নোটিস করেছে যে এখানে বেশ কিছু লোকজন ওদের আন্দোলনের জন্য এখানে হেঁটেছে। দ্যাট ইজ কনসার্নিং। যেটা দীপাঞ্জন বাবু বলছেন যে দের ইজ আ হোল লট অফ স্লিপার সেল এখানে, যারা এখন জেগে উঠবে, এবং তারা যে অলরেডি জেগে উঠে আরও অনেক কিছু করে দেয়নি, এইখানেই কিন্তু ভারত সরকারের ইন্টেলিজেন্স যে এজেন্সিগুলো আছে এদের কাছে ইনফরমেশনও ছিল, এবং কনস্ট্যান্টলি রাজ্য সরকারকে সেটা ইনফর্ম করাও হয়েছে। তারপর আমার মনে রাজ্য সরকার থাকবে, কিছু করেনি? খাগড়াগড়ের কথা যেহেতু বললেন উনি, আমি এগুলো আমি আজকে সত্যি এগুলো বলতে চাইছিলাম না, কিন্তু ইন্টেলিজেন্সের তরফ থেকে, রয়ের তরফ থেকে রাজ্য সরকারকে স্পেসিফিক্যালি বলা হয়েছিল অমুক অমুককে প্লিজ আপনি ক্যান্ডিডেট করবেন না, এগুলো শোনা হয়নি। আজকে আমি আবারও বলছি, এটা আমি পার্টিগত পলিটিক্স আমি করতে চাই না, না কোথাও কি তাহলে শতপথী মনে হচ্ছে যে শুধুমাত্র রাজনীতি করবার জন্য দেশকে এরকম একটা বিপদের জায়গায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া? আমি এটা এই মুহূর্তে সেইভাবে আমি ডাইরেক্টলি কিছু বলতে চাইছি না, আমি এই পার্টিগত আমি তুলতেই চাইছি না, কিন্তু আমি এটা বলছি যেমন অল পার্টি মিটিংয়ে রাহুল গান্ধী থেকে আরম্ভ করে প্রত্যেকেই প্রশ্ন তুলেছিল এবং জয়শঙ্করজি ধৈর্য ধরে উত্তর দিয়েছেন। বেরিয়ে এসে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওদের যে লিডার অফ পার্লামেন্টেরিয়ান যারা ওখানে আছে, উনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করেছে যে সমস্ত ইনফরমেশন যেন মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়, ন্যাচারালি বর্ডারিং স্টেট দেওয়াই উচিত, কিন্তু সেটার জন্য সদ্ব্যবহার হয়, সেটার জন্য এই বাংলাদেশিরা যেরকম নাচছে যে পশ্চিমবঙ্গের লোকজন তাদের সঙ্গে আছে, এটা যেন না হয়। বেশ ইন্দ্রজিতের কাছে আসার চেষ্টা করবো। ইন্দ্রজিৎ, একটা প্রশ্নের আমি উত্তর চাওয়ার চেষ্টা করছি। আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে, আমরা বিভিন্ন ছবিতে দেখতে পাচ্ছি শেখ মুজিবুর রহমানের যেভাবে মূর্তি ভাঙা হচ্ছে, যেভাবে জেসিবি দিয়ে মূর্তি ভাঙা হচ্ছে, তার মাথার উপর দাঁড়িয়ে যেভাবে মূত্র বিসর্জন হচ্ছে, সেই ছবিগুলো দেখে প্রত্যেকের খারাপ লাগছে। কিন্তু আমরা হুট করে দেখতে পাই এই বাংলার কিছু বুদ্ধিজীবীরা কোনো কিছু ঘটনা ঘটলে তারা মোমবাতি নিয়ে রাস্তায় নামেন, খুব ভালো করেন, আন্দোলন করেন, এটা করা উচিত, খুব ভালো করেন, কিন্তু এই ঘটনার পর তারা চুপচাপ বসে আছে। কি মনে হয়? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা এতটাই সেন্সিটিভ ইস্যু, কে কখন কিভাবে কোনভাবে রিয়্যাক্ট করবে। কারণ আমি এখানে অনেক কথা বলতে না ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি? আমি জানি যদি আমি এখানে খুব তীব্র বিরোধিতা করতে শুরু করি, আমার যারা পরিজন রয়েছে তাদের উপর যদি একটা প্রভাব পড়ে, হিতে যদি বিপরীত হয়। এবার আমি আপনাকে বলি, এই ভয়টাও কি বুদ্ধিজীবীরা পাচ্ছে? হয়তো নিশ্চয়ই তাদের লেখার মধ্যে দিয়ে হয়তো কিছুদিন পরে হয়তো বেরোবে। আমি আপনাকে একটা কথা বলি রাখি, আমি বেশ কিছুদিন আগে বাংলাদেশ গিয়েছিলাম, যেহেতু আমি আপনাকে কিছুদিন আগেই বললাম আমার প্রচুর আত্মীয় ওখানে রয়েছে। মানে আমি দেখেছি ঢাকার যেসব যে বিভিন্ন জায়গা, যে ধরুন বনানী বলুন, বসুন্ধরা বলুন, গুলশান বলুন, এবং সংসদ ভবন যেটা বিশ্রীভাবে ভাঙা হয়েছে, তার বাইরে বসে আমি প্রচুর আড্ডা মেরেছি। যখন আপনি বলুন তো, যখন ছাত্ররা কাজী নজরুল ইসলামের গান গাইছে, দ্বিজেন্দ্র গীতি গাইছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইছে, তখন তো মনে হচ্ছে যে এটা তো একটা সংঘবদ্ধ আন্দোলন। প্রত্যেকে ফেসবুক, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে ওই আন্দোলন দেখে সমস্বরে দ্বিজেন্দ্র গীতি গাওয়া হচ্ছে, একটা তো লাইক চলেই যাচ্ছে। পক্ষান্তরে কিভাবে কেউ ভাবতে পেরেছে যে তাদের এই আন্দোলন আজকে এইরকম জায়গায় রূপান্তরিত হতে পারে? আপনার যে প্রশ্ন করলেন যে মুজিবুর রহমান যিনি ওখানকার জাতির জনক, তার জন্য ওখানকার মানুষ, বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, তার মূর্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছে। কারা গুড়িয়ে দিচ্ছে? তারা কি সচেতন মানুষ? তারা যদি মূর্তিটাই গুড়িয়ে দেয়, তাহলে এই যে তাদের টাকার মধ্যে মুজিবুর রহমানের ছবি, সেই ছবিটাকে ছিঁড়ে কুচি করে ফেলে, আমি তো অনুরোধ করব আপনারা যদি এতটাই প্রতিবাদী হন তাহলে এই প্রতিবাদটা করুন না, টাকাগুলোকে কুচি করে কেটে তারপরে আপনি প্রতিবাদ জানান যে মুজিবুর রহমানের টাকা চাই না। করবে না কেন বলুন তো? তারা কিন্তু সচেতন, তারা কিন্তু আসলে দুষ্কৃতী, তারা আসলে ইচ্ছে করে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আন্দোলনকে সংগঠিত করবার চেষ্টা করছে, যাতে ওই জেল থেকে দুষ্কৃতীরা বেরিয়ে আসে এবং অসংখ্য দুষ্কৃতী তারা এই মুহূর্তে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি আসবো দীপাঞ্জন দা, আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে শতপথী। আমি ইন্দ্রজিতের সঙ্গে একটা জিনিস অ্যাড করতে চাই। দেখো, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট নেশন, তাদের জনক বা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে তারা কি করবে আমাদের সত্যি বলার অধিকার নেই, কিন্তু বাঙালি হিন্দু হয়ে
আমার ডেফিনেটলি বলার অধিকার আছে। যেখানে 22শে শ্রাবণ আমি দেখি যে রবীন্দ্রনাথের মুন্ডু একদমই তাই। লুণ্ঠিত হয়ে পড়ে আছে, এবং যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু যে আমাদের ন্যাশনাল অ্যান্থেম রচনা করেছেন তা নয়, ওদেরটাও করেছেন। এবং আরো বড় তাই প্রতিবাদে আমরা দেখেছি সোনার বাংলা গাইছে, আমি এক সেকেন্ড রাস্তার উপর প্রতিবাদ করছে, গাইছে। আমি তোমায় ভালোবাসি না, এখন তো সোনার বাংলা সোনার বাংলায় পরিণত। একটা সেকেন্ড আমাকে একটু শেষ করতে দাও। কালকে আমি শুনলাম সালিলুল্লাহ বলে ওদের কোনো মন্ত্রী আছে, সে আবার রবীন্দ্রনাথ বাংলা ব্যাকরণ জানতো কি জানতো না সেই নিয়ে বিশাল বক্তব্য রেখেছে। সেখানেও আমার কিছু বলবার নেই। বাংলাদেশ যা খুশি করুক। রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথ আমাদের আবেগ। রবীন্দ্রনাথকে নিয়ে যখন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যিনি কুখ্যাত যে শিবের ত্রিশূলে উনি কন্ডম পরাতে দুঃসাহস দেখিয়েছিলেন, সে যখন লেখে তোমার কাছে যা ঘৃণা আমার কাছে তা পরাজয়, মাতৃভূমির চেয়ে মাতৃভাষা আজও বড় নয়। তোমার যদি মাতৃভাষা না থাকে, তুমি জন্মে যে মায়ের ভাষায় বলতে শিখেছো, সেই ভাষা যদি তুমি সম্মান না করতে পারো, তাহলে তোমার নিজেকে বাঙালি বলার কোনো অধিকার নেই। সে তুমি এপার বাংলায় থাকো কি তুমি ওপার বাংলায় থাকো। সেখানে আমি যেটা বাংলা কানেকশনের কথা বলা হচ্ছিল, দীপাঞ্জন বাবুও বলেছেন, আমিও বলেছি, জয়শঙ্করজি স্টেটমেন্ট দিয়েছেন, দিস ইজ ওয়ান মেজর কানেকশন। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের মতন আতেল তনয়া, তুমি জিজ্ঞেস করছিলে যে ইন্টেলেকচুয়ালরা কোথায় গেল, ইন্টেলেকচুয়ালরা এখানে এখনো। এটা সরি, তুমি সন্তু জিজ্ঞেস করেছিলে, এখনো এই ধরনের কথা ইন্টেলেকচুয়ালরা লিখে যাচ্ছে, এবং এই ইন্টেলেকচুয়ালরা একে তো কোনো মুখে কিছু বলে না, এবং একেও কোনো প্রতিবাদ জানানোর ভাষা কাউন্ট নেই। এই হচ্ছে বাঙালি। ইন্দ্রজিৎ বলছিল ইন্টেলেকচুয়ালরা কিছুটা ভয় পেয়ে গেছে, তারা বোধহয় পরে সময় নিয়ে লিখবেন, কিন্তু যে লেখার কথা বললেন সত্যি শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। দীপাঞ্জন দা কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন, আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাকে দিতে পারবো, কারণ অরিন্দম বাবুও রয়েছে। ঠিক আছে, আমি ইন্দ্রজিৎ, মাফ করো ইন্দ্রজিৎ, কিছু খারাপ ভেবো না, আমি তোমার কথার সঙ্গে সহমত হতে পারলাম না। যে বাংলাদেশে ছাত্র আন্দোলনের যারা নেতারা, তারা জানতেন না যে এই পরিণতি হবে। কালকে আমি একটি চ্যানেলে একজন তথাকথিত ওই সমন্বয় কমিটির ছাত্র নেতা এবং বাংলাদেশের একজন শুনেছি ফিল্ম আর্টিস্ট বাদন, আমি ওনাকে চিনতাম না অবভিয়াসলি, কালকে প্রথম দেখতাম আলাদা। দুজনে একটা কথা বলছে যে ওরা এখন দায়িত্ব নিচ্ছে। আমি যখন বললাম যে ছাত্র আন্দোলনকে শিখণ্ডী করে এই মৌলবাদের উত্থান হয়েছে, এই শিখণ্ডী শব্দটা তাদের আপত্তি ছিল। তাই মানে তাহলে আপনার দায়িত্ব নিন। এই যত খুন হচ্ছে, যত মানুষ মারা যাচ্ছে, যা অত্যাচার চলছে, তার দায়িত্ব নিতে হবে। আমি দায়িত্ব নেব না, অথচ আমি গুণগান গাইবো। আমার মনে হয় বাংলাদেশের বুদ্ধিজীবী আর কলকাতার বুদ্ধিজীবীদের কোনো পার্থক্য নেই, মাঝখানে একটা সীমান্ত। ওখানকার বুদ্ধিজীবীরা অতটাই দায়িত্বহীন বিচার। একদম ঠিক। বেশ, অরিন্দম বাবু। প্রথম কথা, আমরা যদি পর্যালোচনা করি, ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল বিগত 5 থেকে 6 মাস, দেখবেন তারা কিন্তু শান্তির বাণী নিয়ে স্টার্ট করেছিল। ওদের মধ্যে কোনো অস্ত্র ছিল না, ওরা মুজিবুর রহমান বাড়ি অ্যাটাক করেনি। কিন্তু সিনারিওটা টোটালি চেঞ্জ হয়ে গেল 30 মে, যখন ডোনাল্ড রো যখন নাকি আমাদের বাংলাদেশে এসে কার সাথে আলোচনা করেছে জামায়াত ইসলামী এবং বিএনপিটাকে 1978-এ যখন গঠন করে, পরবর্তীকালে জামাত ইসলাম, এই যে তাদের সাথে যুক্ত হওয়ার পরে আজকে কি আপনারা বলতে যাচ্ছেন যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন, তারা আজকে মুজিবুরের ওখানে পেচ্ছাপ করে দিচ্ছে, তারা মূর্তি ভেঙে দিচ্ছে, তারা আজকে বাড়ির সমস্ত দলিল পুড়িয়ে দিচ্ছে? আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। ও ভাইটা বললো, আরে ভাই, বাংলাদেশ থেকে তো আমার মা বাবাও চলে এসছে 1947-এ। আমি 4 বার বিগত কয়েক মাস আগে আমি বাংলাদেশ ভ্রমণ করে এসেছি। কিন্তু আপনি মনে রাখবেন, যেটা চিন্তা করতে হবে যে সিমি হচ্ছে গিয়ে, আপনি দেখুন 2001-এ নিষিদ্ধ হয়েছে ইন্ডিয়াতে, PFI নিষিদ্ধ করেছে 2022। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যে আমেরিকা যখন এখানে এলো, সেখানে হচ্ছে জামাতকে কারা নিষিদ্ধ করেছিল? 1964-এ আইয়ুব খাঁ। পরবর্তীকালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান 4 বার নিষিদ্ধ করে তাকে। 2018 সালে ভোটার পর্যন্ত নিষিদ্ধ হয়ে যায়। তার সাথে আজকে যুক্ত হয়ে আমেরিকা যে জিনিসটা করেছে, দর্শকবৃন্দ আপনাদের বলে রাখি, এই যে আন্দোলনটা করছে, এটা হচ্ছে কার্বাইডে পাকা ফল। আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে দেখে এসেছি যে আমেরিকা লিগে লাদানকে করছে, আমেরিকা লিগে আজকে উগ্রপন্থী তৈরি করছে, সন্ত্রাসবাদী তৈরি করছে।
কাকে আপনারা শেল্টার দিলেন? তারা আজকে আমাদের দেশকে সর্বনাশ করছে। আজকে বাংলাদেশের ম্যাপটা যদি দেখেন, ভারতের ম্যাপটা যদি আপনারা দেখেন, অনুগ্রহ করে বাড়িতে দেখুন যে বাংলাদেশকে আমরা বুকে আঁকড়ে রেখেছি। অতএব সেই বাংলাদেশকে আজকে কোনোভাবেই, আজকে দীপান্নবাবু যে কথা বলছেন, আমি নেগেটিভ পছন্দ করি না। আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী আছে। ভারতবাসী যে সন্ত্রাসবাদী রয়েছে, আমরা মনে করি আমাদের ইনসাইডে 140 কোটি মানুষ, সেই মানুষের মধ্যে 1 কোটি মানুষ বেঈমান রয়েছে আমাদের ভারতে, যারা আজকে সবচেয়ে বেশি আজকে আমাদের ভারতের মধ্যে আজকে আমরা মনে করে থাকি যে ইন্টেলিজেন্স যেটা বলেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আপনার যে দুটো উইংস রয়েছে, মিস্টার শিবশঙ্কর অ্যান্ড অজিত দোভাল, ওনারা যে ইনফরমেশনগুলো দিয়েছে কারেক্ট, তা নয়তো উনি কিন্তু রাশিয়াতে আজকে ভিজিট করতেন না। এই টোটাল যে ব্যাপারটা শুরু হয়েছে, এটা কিন্তু আমেরিকা যতই চিন্তা করুক, এই যে নিষিদ্ধ যাদেরকে নিয়ে করেছে, এরা হচ্ছে উগ্রপন্থী। আমরা শেষ করছি একটা কথা বলে, বিচারকের কথা বলছেন, বিচারকের বাড়ি অ্যাটাক করে দিয়েছে, তাদের এই বক্তব্য যে হাসিনাকে আমার দিতে হবে, এটা বেসলেস। অত সহজে কিন্তু ইন্ডিয়া ভেঙে পড়বে। বেশ, সতেরোপাধি। হ্যাঁ, আমি একটা জিনিস মানে যে খুব সুন্দর করে উনি বললেন, সত্যি সত্যি বাংলাদেশের ম্যাপটা দেখলে মনে হয় যেন আমরা দুহাত দিয়ে, আমাদের 7 সিস্টার্স একদিকে এবং পশ্চিমবঙ্গ একদিকে, আমরা দুহাত দিয়ে আগলে রেখেছি বাংলাদেশকে। তো সেই বাংলাদেশে জয়শঙ্করজি স্টেটমেন্ট দিয়েছেন পার্লামেন্টে যে 1.3 crore মাইনরিটি আছে, এবং সেই মাইনরিটি নিয়ে আমরা ভারতবর্ষ থেকে ভীষণ চিন্তিত। তার কারণ যেভাবে ভ্যান্ডালাইজেশন, মন্দির পোড়ানো, জেনোসাইডের ছবি আমরা দেখতে পাচ্ছি, ভেরিফাই করার আমাদের সুযোগ নেই, কিন্তু যে ছবিগুলো দেখতে পাচ্ছি, যারা এসে পৌঁছচ্ছে এক কাপড়ে, তাদের কাছে যে কথাগুলো শুনছি, তাতে সত্যি সত্যি লোমহর্ষক আমরা ঘটনাগুলো আমরা শুনে আমরা ভারতবর্ষ থেকে চিন্তিত। এবং আমি এটা দীপাঞ্জনবাবু নিশ্চয়ই জানেন, তাও আমার অন এয়ার এটা বলা দরকার যে ইন্ডিয়ান এম্বাসি ইন বাংলাদেশ এতটাই অ্যাক্টিভ যে আমাদের প্রায় 1500 স্টুডেন্ট ওখানে আটকে ছিল, তাদের আমরা ইভ্যাকুয়েট করতে পেরেছি বিকজ অফ ইন্ডিয়ান এম্বাসি। তো দীপাঞ্জনবাবুকে আমি ছোট্ট একটু বলে দিই যে উনি ফ্রান্সের কথা শুনে একটু অধৈর্য হয়ে যাচ্ছিলেন। আমি বলছি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ইজ এভরিওয়্যার অ্যাট দ্য হোল বর্ডার, যেখানে আমাদের হিমালয় আগলে দাঁড়িয়ে আছে ওপরে, এবং 3টে সমুদ্র পা ধুয়ে যাচ্ছে, বরফের মুকুট পরে ভারত মাতা দাঁড়িয়ে আছে, ভারত মাতার 2 হাত ভরে সকলকে যেরকম ভেতরে আগলে রাখে, তেমনি উনি সাহস করে কোনো বাইরের ফোর্সকে উনি ঢুকতে দেবেন না। এই হচ্ছে ভারত মাতার মাহাত্ম্য, এবং ভারত মাতার মহান পুত্র নরেন্দ্র দামোদর দাস মোদী 56 ইঞ্চি ছাতি ছুঁড়ে দাঁড়িয়ে আছেন, উনি কোথাও কিছু করতে দেবেন। সত্যি আমাদের আমরা যেরকম চিন্তিত হতে পারবো, মানে ভয় আমরা পাবো না, কনসার্ন অলওয়েজ থাকা দরকার। আমরা সেইভাবে ইন্ডিয়ান পলিসি চলছে। একদমই তাই, এবং সেই পথেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও হাঁটছেন। যেমনটা তিনিও বললেন যে কোনো রকমের কোনো ফেক নিউজ যেন না ছড়ানো হয়, কোনো উস্কানিমূলক মন্তব্য নয়। এক কথায় বলতে গেলে একটা বিষয় তাহলে স্পষ্ট যে প্রত্যেকে মিলেই কিন্তু এই মুহূর্তে এই গোটা বিষয়টা মোকাবিলা করবার জন্য একেবারে প্রস্তুত রয়েছে গোটা ভারতের নাগরিক এবং একই সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা সহমত পোষণ করবে। একেবারে ছোট্ট, যেহেতু সময় নেই। একদম। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই সময়টা উত্তেজিত হওয়ার সময় নয়, এই সময় একদমই তাই। কোনো রকম ভাবে, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, কোনো রকম ফেক নিউজ ছড়ানোর সময় নয়। শুধুমাত্র দেখুন, আপনাদের সময় কম, আমি একটা কথা বলেই শেষ করতে চাই যে উটকো কিছু মিথ্যে মানুষ, ঘর ভাঙানো লোক, ভালোবাসার সামনে তাদের শাস্তি দেওয়া হোক। যে ভাষাতে হাসন রাজা লালন কথা কয়, দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পড়শি নয়, হতে পারে না, কোনোদিন হবে না। তাই ভারতবর্ষের আমরা সমস্ত জাতি, ধর্ম, বর্ণ এবং দল নির্বিশেষে আমরা সবাই মিলে একসাথে এর মোকাবিলা করব। আশঙ্কা থাকবে সেই মানুষগুলো যারা বর্ডারে আজকে অপেক্ষা করছে, জানি না ভবিষ্যৎ কি হবে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এই পরিস্থিতি মোকাবিলা হয়ে যাক এবং শান্তি। এই কথা দিয়ে আমরা এই অনুষ্ঠানের, এই আলোচনার আমরা ইতি টানছি, এই ডিবেটের ইতি টানছি। স্টুডিওতে যারা ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং স্টুডিওর ওপার থেকে দীপাঞ্জন দা অনেক দূর থেকে ছিলেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আজ এখানে শেষ করছি, কিন্তু এই মুহূর্তে সব থেকে একটা বড় খবর চলে এসেছে। 4টা খবর এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তের দিকে নজর রাখতে হচ্ছে। বড় খবর সেখানেও শেখ মুজিবুর রহমানের মূর্তিতে আমরা দেখতে পাচ্ছি রং দিয়ে দেওয়া হচ্ছে, সাদা রং দিয়ে দেওয়া হচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই ছবি। পেট্রাপোলে ডাকা হলো মুজিবুর রহমানের
ছবি পেট্রাপোলে মুজিবরের ছবিতে সাদা রং, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। নোম্যান্স ল্যান্ডে সাদা রঙে ঢাকলো মুজিবুর রহমানের ছবি এবং পেট্রাপোলে আমদানি রপ্তানি কেন্দ্র মুজিবরের ছবিতে সাদা রং। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মাত্র একটা দিনের ব্যবধান, এবং সেই পরশু দিনের ছবিটা যেখানে হয়তো বাংলাদেশে সেখানে বঙ্গবন্ধুর মূর্তি রীতিমতন ভাঙচুর করা হচ্ছে, তার ছবি নামিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পেট্রাপোলে সীমান্তে সেখানে কিন্তু সুরক্ষিত রাখা হয়েছিল। এমনকি সীমান্ত নিরাপত্তায় যারা রয়েছেন সেই সীমান্ত রক্ষী বাহিনী তারা নিরাপত্তার মধ্যে ঘেরাটোপে রেখেছিলেন সেই মূর্তি, সেই আবক্ষ মূর্তি। কিন্তু সেই নো ম্যান্স ল্যান্ডে সাদা রঙে ঢাকলো মুজিবুর রহমানের ছবি। এমনকি পেট্রাপোলের আমদানি রপ্তানি কেন্দ্র মুজিবরের ছবিতে সাদা রং। অশান্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে এই মূর্তি ভাঙচুরের ছবি, একেবারে উল্টো ছবি কিন্তু ধরা আরো পড়ছে বিস্তারিত পেট্রাপোলে। আমরা জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? টিটপ, দেখো একদম তাই, তুমি যেই খবরটা বলছো বা যেটাই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। নোমাস ল্যান্ড অর্থাৎ যেখানে বেনাপোল এবং পেট্রাপোল দুপান্ত, ঠিক বেনাপোলের দিকে অর্থাৎ বাংলাদেশ, ঠিক সেখানেই একটা অর্থাৎ দেখাচ্ছি সেখানে কিন্তু মুজিবুর রহমানের একটা ভাস্কর্য যে ছবি ছিল, সেই ছবিটা কিন্তু আমরা গতকালও দেখিয়েছিলাম বারবার করে। অর্থাৎ যে বাংলাদেশে দেখলাম যে বিভিন্ন প্রান্তে মুজিবুর রহমানের ছবি থেকে শুরু করে মূর্তি যেখানে ভাঙা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই নোমাস ল্যান্ডে সেখানে অক্ষত অবস্থায় ছিল সেনা জওয়ানরা, যারা ভারতীয় জওয়ান রয়েছেন দেখাচ্ছি, সেই জওয়ানরাও কিন্তু তারা সেটা পাহারায় রেখেছিলেন, কোনোভাবে সেখানে ভাঙচুর করতে দেওয়া হয়নি। কিন্তু দেখা গিয়েছে যে অর্থাৎ সকালবেলায় কিন্তু ছবিটা তার উল্টো ছবি, পুরোপুরি সেই ছবিটা কিন্তু রং করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেই পুরোপুরিভাবে অর্থাৎ এই যে পেট্রাপোল, এই পেট্রাপোল সীমান্তে দুটো গেট রয়েছে, একদিকে আমদানি রপ্তানি, অন্যদিকে যাত্রী পারাপারের জন্য। ঠিক দুটো গেটেই দুখানা ছবি ছিলেন এই শেখ মুজিবুর রহমানের, আর দুটো ছবি এইভাবে সাদা রং দিয়ে পুরোপুরিভাবে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। সীমান্তের রক্ষী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে পাহারায় রয়েছেন, তারা যাতে কোনো রকমভাবে যাতে অশান্তি রাজ যাতে এবার বাংলা অর্থাৎ ভারতে কোনোভাবে যাতে না পড়ে সেই জায়গায় তারা কিন্তু কড়া নজরদারির মধ্যে রেখেছেন। স্বাভাবিকভাবে এখন দেখাচ্ছি আমরা আমাদের দর্শকদেরকে সেই ছবিটাই, যেই ছবিটা সীমান্তের জওয়ানরা যারা এতদিন ধরে অক্ষত অবস্থায় রাখলেও কিন্তু কোনোভাবেই কিন্তু আর শেষ পর্যন্ত শেষ রক্ষা করা গেল না, অর্থাৎ পুরোপুরিভাবে কিন্তু মুছে দেওয়া হলো স্বাভাবিকভাবে। অর্থাৎ যে অশান্ত বাংলাদেশ, সেখানে দাঁড়িয়ে যেই নোমাস ল্যান্ডে একদিকে যেমন এখান দিয়ে যেমন যাত্রী পারাপার হয় প্রতিনিয়ত, প্রচুর যাত্রী তারা অনেকেই চিকিৎসার জন্য ভারতে আসেন বা ভারত থেকে অনেকে ব্যবসায়িক কারণে বাংলাদেশে যান, পাশাপাশি আমদানি রপ্তানির বিভিন্ন গাড়িগুলো কিন্তু যাতায়াত করেন সেখানে দাঁড়িয়ে। অর্থাৎ এই যে নোমাস ল্যান্ড, এই নোমাস ল্যান্ডেই দেখা গিয়েছে যে এবারে সেই উল্টো ছবিটা স্বাভাবিকভাবেই অর্থাৎ বাংলাদেশের একের পর এক বিভিন্ন প্রান্তে আমরা যেই ছবিটা যেইভাবে সামাজিক মাধ্যমেও ভাইরাল হচ্ছে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বুদ্ধি থেকে শুরু করে তার যে ছবি বিভিন্ন প্রান্তে ভাঙার ছবি, যেগুলো সামাজিক মাধ্যমে আমরা দেখিয়েছিলাম একাধিকবার। অর্থাৎ এই একদমই তাই, এবং দুদিন আগে তুমি সেই ছবি দেখিয়েছিলে টিটপ, যেখানে মূর্তিটি ছিল এবং সীমান্ত রক্ষী বাহিনী যারা ছিলেন তারা কিন্তু নজরদারিতে রেখেছিলেন, কিন্তু একেবারে তার পরিবর্তন হয়ে গেল আজ সকালের ছবিটা সেই রকমই। আপাতত ধন্যবাদ জানাই।